চলো গাড়িতে চলো। चेहरे में तेरे खुद को রাধা রাধা আর কৃষের উপর যাতে কারো কুনজর না লাগে সেই জন্য ওদের বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু দই আর চিনি দিতে হবে। দেখি তো কৃষ, এইবার রাধা। এ বাবা, এ তো অমঙ্গল গো। না না, যাত্রার সময় কাঁচের জিনিস টিনিস ভেঙে যাওয়া খুব অশুভ, খুব অশুভ। এই রাধা, এই কৃষ, তোমরা বরং যাওয়াটা ক্যান্সেল করে দাও, যেতে হবে না আজকে। শাট আপ রমলা, কিসব অশিক্ষিত কুসংস্কার সম্পন্ন মানুষের মতন কথা বলছো তুমি। আর একটা কাঁচ ভেঙেছে, একটা বাটি ভেঙেছে, তাতে কি হয়েছে? ওরা হানিমুনে যাচ্ছে, ওদের মন খারাপ করো না, লেট দেম গো। তুমি বোধহয় ভুলে গেছো, রাধা আর কৃষ দুজন দুজনের রক্ষা কবচ, তাই ওরা একসাথে থাকলে কেউ ওদের ক্ষতি করতে পারবে না। এই শোন, তোরা কিন্তু এবার বেরো, নাহলে এয়ারপোর্ট পৌঁছতে লেট হয়ে যাবে। তাড়াতাড়ি। না, আমি যদি ওদের এয়ারপোর্ট অব্দি ছেড়ে দিয়ে আসি, না মানে এমনিতেই এরকম একটা ঘটনা ঘটে গেল তো, তারপরে ওয়েদারের যে অবস্থা ভালো নয়, সেই কারণেই বলছিলাম আর কি। হ্যাঁ না, কোনো দরকার নেই, ওদের ছাড়তে যেতে হবে না, ওরা নিজে যেতে পারে, ম্যানেজ করতে পারে সব। উফ, এই দীপ্য আর রমলা দুজনে মিলে দেখছি আমার প্ল্যানে জল ঢেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোমরা বেরিয়ে পড়ো তো, বাজ টাজ পড়ছে, একটু পর হয়তো বৃষ্টি আরম্ভ হবে, তোমরা বেরিয়ে পড়ো, লেট হয়ে যাবে, নাহলে যাও। হ্যাঁ, সাবধানে যেও। টেক কেয়ার, বাই 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 বেটা, সি ইউ। সাবধানে। হ্যাভ এ নাইস জার্নি। বাই বাই বাই। বাই। যাও রাধা, হানিমুনে যাচ্ছ তো তুমি, যাও। সেখানে যে তোমার জন্য কি সারপ্রাইজ ওয়েট করে আছে সে তুমি কোনোদিনও কল্পনা করতে পারবে না। হেডমিস্ট্রেস আমাদের হানিমুনে পাঠানোর জন্য এত উতলা হয়ে আছেন কেন? সেখানেও কি আমাদের বিপদে ফেলার জন্য কোনো ফাঁদ পেতেছেন উনি? গণেশ দাদা, তুমি দেখো আমার গোমরা মুখর যেন কেউ ক্ষতি না করতে পারে। দেখো তুমি গণেশ দাদা। রাধা কি করছো? কাজটা বন্ধ করো, ছিটে আসছে তো। কতদিন বাদে বৃষ্টি পড়ছে, একটু জলটা ছুঁয়ে দেখতে দিন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো এরোপ্লেনে অনেকবার উঠেছেন, আমি তো একবারও উঠিনি। আমি শুনেছি এরোপ্লেন নাকি মেঘের মধ্যে দিয়ে যায়, সত্যি? হ্যাঁ সে তো যায়, কিন্তু সেখানে জানলাটা বন্ধ থাকে, তাই গাড়িতে যেমন হাত দিয়ে বৃষ্টিটা ছুঁতে পারছো, সেখানে মেঘটা ছুঁতে পারবে না। তার মানে এরোপ্লেনের জানলার ধারে সিটটা আমি বসছি, তাই তো? ওমা, সেটা আবার আমি কখন বললাম? সেটা আপনি কথায় কথায় বলেই দিয়েছেন, এরোপ্লেনের জানলা ধারে সিটটা আমার। জানেন তো, বাবার কাছে ছোটবেলায় আমি অনেক মেঘের রাজ্যের গল্প শুনেছি। সেখানে নাকি অপূর্ব সুন্দর পরীরা থাকে, ওদের পিঠের কাছে দুটো ডানা থাকে, তারপর ওদের হাতে সোনার কাঠি, রূপোর কাঠি থাকে। বাচ্চারা ঘুমিয়ে পড়লে ওরা নাকি তাদেরকে মেঘের রাজ্যে স্বপ্ন দেখায়, আর মেঘের রাজ্যে উড়িয়ে নিয়ে চলে যায়। তুমি রূপকথায় বিশ্বাস করো রাধা? জানি না,
তবে আজ তো আমার জীবনের একটা রূপকথাও সত্যি হতে চলেছে, তাই না? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি নেপালি ভাষা জানেন? না হলে নেপালে গিয়ে লোকজনদের সাথে কি করে কথা বলবো বলুন তো? রাধা, সেখানে সবাই হিন্দি জানে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কি হলো? বুঝতে পারছি না রাধা, বাড়ি থেকে বেরোনোর আগে তো আমি গাড়িটা চেক করলাম অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্টলি ওকে। হঠাৎ কি হলো? দাঁড়াও আমি স্টার্ট মেরে দেখি। Damn it! দাঁড়াও আমি ইঞ্জিনটা একবার চেক করছি। তুমি গাড়িতে চুপচাপ বসে থাকবে, গাড়ি থেকে একদম বেরোবে না, ওকে? মেকানিক ডাকতে হবে, গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। এই সময় তো কিছু খুঁজেও পাবো না, বেশি লেট হয়ে গেলে তো ফ্লাইট মিস হয়ে যাবে। একটা ক্যাব বুক করে নি। রাধা, রাধা কোথায় গেল? রাধা, রাধা! হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে ডুব, ভিনি সুতো দিয়ে মন বোনা। তোমরা চলে যাও, এবার যা করার আমি করব। আরে অনেক বৃষ্টিতে ভিজেছো, আর ভিজতে হবে না, চলো গাড়িতে চলো। এরপর ফ্লাইটে উঠে ঠান্ডা লেগে যাবে, তোমার জ্বর এসে যাবে। আর একটু ভিজতে দিন না। তুমি গাড়িতে চলো, চলো চলো, ভিজবো। গাড়িতে চলো। चेहरे में तेरे खुद को मैं ढूंढूं, आंखों के दरमिया तू अब है इस तरह, ख्वाबों को भी जगह ना मिले। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी।
রাধা, ওর নিঃশ্বাস পড়ছে, তার মানে ও অজ্ঞান হয়ে গেছে। ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, নাহলে ওকে আমরা বাঁচাতে পারবো না। দাঁড়ান, আমি এক্ষুনি গাড়ি থেকে জল আনছি। দাঁড়াও দাদা, এখানে জল আছে, কেন? শুনছেন? শুনছেন? একটু তাকান, শুনছেন? রাধা, ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করে দেখো না। পারছি না তো। তোমরা মুখো, যত দেরি হবে ওনার কিন্তু কন্ডিশন তত খারাপ হতে থাকবে। আমাদের ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাট দাদা, আমার গাড়ি তো খারাপ হয়ে গেছে, ইনফ্যাক্ট ওর গাড়িও ড্যামেজ হয়ে গেছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। ও শিট, ফোনেও নেটওয়ার্ক নেই। হসপিটাল তো এখান থেকে অনেক দূর দাদা, ওকে আমরা হসপিটালে নিয়ে যাবো কি করে? ঠিক আছে, আপনি আপনি ওনাকে তোলার চেষ্টা করুন, আমি দেখছি যদি কোনো গাড়ি দাঁড় করানো যায়। হ্যাঁ, দেখো। কি হয়েছে পেশেন্টের? ডক্টর ও গাড়ি চালিয়ে আসছিল, হঠাৎ করে ওর গাড়ি গিয়ে একটা গাছে ধাক্কা মারে, তারপরেও অজ্ঞান হয়ে যায়। ও, এটা তো তাহলে অ্যাক্সিডেন্ট কেস। সবার আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। না ডাক্তারবাবু, এখন অ্যাক্সিডেন্ট কেসেও আগে পেশেন্টকে অ্যাটেন্ড করতে হয়, পুলিশকে পরে খবর দিলেও চলে। আর আমরা তোর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করুন। ডাক্তারবাবু। ইয়ে ডক্টর, প্লিজ চেক। ওকে ওকে, আমি দেখছি। পেশেন্টের নাম কি? পেশেন্ট কে হন আপনাদের? পেশেন্টের সাথে আপনাদের কি রিলেশন বললেন না তো? অ্যাকচুয়ালি ডক্টর, ওকে আমরা রাস্তায় পেয়েছি। আমাদের গাড়ি যেখানে আটকে গেছিল তার পাশে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর নাম ধাম কিছুই জানি না আমরা, ওর গাড়িতেও কোনো ডকুমেন্টস খুঁজে পাইনি যে ওর সম্পর্কে কিছু জানতে পারবো। ডাক্তারবাবু, ও সুস্থ হয়ে যাবে তো? এক্সটার্নাল ইনজুরি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তবে সামান্য কেটে গেছে। ইন্টারনাল হ্যামারেজ কিছু হয়েছে কিনা সেটা পরীক্ষা না করে তো বলা যাবে না। আচ্ছা, ওর জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে ডাক্তারবাবু? জ্ঞান ফিরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নার্স, আপনি ডিপটা চালিয়ে কাটা জায়গাগুলো ওয়াশ করতে থাকুন। পারফেক্ট, তীর একদম ঠিক নিশানায় গিয়ে লেগেছে। দাদা, এবার তুই শুধু পায়ের ওপর পা তুলে দেখ, বদলা নেওয়া কাকে বলে। সকাল হয়ে গেল, আমার প্ল্যানটা সাকসেসফুল হলো কি হলো না এখন তো কিছু আমি জানতে পারলাম না। সে গাড়িটা চলতে চলতে বন্ধ হলো কি না, প্লাস্টিক সার্জারি করা নতুন মুখে যারার সঙ্গে দেখা হলো কিনা আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। যারাকে একটা ফোন করি। না না না, জানি না ও কি সিচুয়েশনে আছে। আমি এখন ফোন করতে গেলে আবার ও বিপদে না পড়ে যায়। উফ, কার বিপদের কথা বলছো গো দিদিভাই? রমলা কি আমার কথা শুনে ফেললো নাকি? আমি এতটা কেয়ারলেস কি করে হলাম? ও দিদিভাই, কি একটা বিপদ বিপদ শুনলাম। বিপদের কথা শুনলে না বুকের ভেতরটা কিরকম ছাদ করে ওঠে, সেই জন্য বলছে কার বিপদ গো? না না, কারোর কোনো বিপদ হয়নি। আসলে কৃষা রাধা এত ভোর রাতে বেরিয়েছে ঝড় বৃষ্টির মধ্যে এতটা দূর, এরপর আবার ড্রাইভ করে যাবে, তাই তো টেনশন হচ্ছিল। হ্যাঁ, টেনশন তো হওয়া স্বাভাবিক। ও, ওই টেনশন করে তুমি সারা রাত ঘুমোওনি না? এ বাবা, ও চোখের তলায় কালি পড়ে গেছে। রমলা, ছেলে মেয়েদের চিন্তা বড্ড বড় চিন্তা, বুঝেছো? সেটা একদম ঠিক। দিদিভাই, তুমি যদি রাগ না করো তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ভূমিকা না করে যা বলো বলে ফেলো তাড়াতাড়ি। বলছি কি,
তুমি তো রাধাকে একদম পছন্দ করতে না, মানে দুদিন আগেও দু চোখকে সহ্য করতে পারতে না, আর এখন একেবারে পুরো পাল না, মানে পুরো প্ল্যানটা চেঞ্জ করে ফেললে। এই যে আমাদের কাটোয়ায় পাঠিয়েছিলে ক্রিস যাতে কোনোভাবেই কলকাতায় রাধাকে নিয়ে না ফিরতে পারে, তাই তো? কিন্তু ক্রিস ফেরার পর তুমি তোমার প্ল্যান চেঞ্জ করে ফেললে বুঝি? মানে এত খুশি খুশি মনে তুমি ওদের হানিমুনে পাঠালে তো, তাই। আমি কখন প্ল্যান চেঞ্জ করব না করব তোমাদের বলে করতে হবে আমাকে? রমলা, আমার তো ইচ্ছে ছিল 15 লাখ টাকা জালিয়াতির দায় তোমাদের পুলিশেদের দিইনি, এখন প্ল্যানটা চেঞ্জ করে নি। না প্লিজ এখন কিছু বলতে এসো না, ঠিক আছে। অ্যান্ড লিমিটে থাকো তোমার। জোকের মুখে নুন পড়লে যা হয়, সত্যিটা শুনে তোমারও তো সেই অবস্থাই হলো দি ভাই। কিন্তু তুমি কি সত্যি রাধাকৃষ্ণ নেপাল পৌঁছেছে কিনা সেই নিয়ে রাজ্যকে টেনশন করছো, নাকি এখানেও তোমার অন্য কোনো ষড়যন্ত্র আছে? ডাক্তারবাবু, সকাল হয়ে গেল তো, এখনো ওনার জ্ঞান ফিরলো না। চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। আসলে ওনার বাড়ির লোকেরাও তো ওনাকে নিয়ে টেনশন করছে। ওনার জ্ঞান না ফেরা অবধি তো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। আমার কখন জ্ঞান ফিরবে সেটা আমি ডিসাইড করব ডাক্তারবাবু, আপনি নন। না, অনেকক্ষণ জেগে ঘুমিয়েছি, এবার বোর লাগছে। ক্রিশ ব্যানার্জি আর রাধারানী ব্যানার্জির সঙ্গে আলাপটা তো সারতে হবে। ওর জ্ঞান ফিরেছে। ডক্টর, 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 কি হয়েছে তোমার বলো। ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরেছে, ওকে একটু ভালো করে দেখুন না আপনারা প্লিজ ডক্টর। অ্যাপারেন্টলি তো সব ওকে বলেই মনে হচ্ছে। আমি আমি কোথায়? আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মিস্টার ব্যানার্জি অ্যান্ড মিসেস ব্যানার্জি আপনাকে হসপিটালে নিয়ে আসছে। শি ইজ পারফেক্টলি ওকে, কিন্তু উনি একটু ট্রমার মধ্যে আছেন। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, একটু আনিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। ওকে ডক্টর। সিস্টার চলো। কোথায় কষ্ট হচ্ছে তোমার বলো আমাকে। কেন কেন বাঁচালেন আপনারা আমায়? কেন মরতে দিলেন না? কেন মরতে দিলেন না? ছি ছি, এইভাবে মরে যাওয়ার কথা কেউ বলে নাকি? কি হয়েছে তোমার? কেন এসব কথা বলছো? আমার সব শেষ হয়ে গেছে, সব। আমার জীবনের কাহিনী শুনলে তোমরা বুঝতে পারবে কেন আমি আর বেঁচে থাকতে চাই না। কিন্তু কিন্তু সেই লজ্জাকর কাহিনী আমি তোমাদের কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। মানুষ তার জীবনে যতই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক না কেন, মরে যাওয়াটা কোনো কিছু সলিউশন হতে পারে না। এনিওয়েজ, তোমার কি হয়েছে তুমি আমায় বলো। হ্যাঁ, তুমি বলো তোমার কথা, আমরা শুনতে চাই, সব শুনতে চাই। দেখি না যদি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি কিনা। জানেন, আমার এই ভাঙা চূড়া তছনছ হয়ে যাওয়া জীবনের কাহিনী এর আগে কেউ কখনো শুনতে চায়নি, কখনো না। তোমার বাড়ি কোথায় আর কে কে আছে সেখানে? আমার বাড়ি মালদায়, কিন্তু কিন্তু সেখানে ফিরে যাওয়ার আমার আর কোনো উপায় নেই। আপনারা জানেন, আমাদের অভাবের সংসারে না ভাতের অভাব থাকলেও কোনোদিন সুখের অভাব পড়েনি। আমি
মা, বাবা, বোন খুব সুখে ছিলাম, খুব। কিন্তু হঠাৎ করে বাবা স্ট্রোক হলো, বাবা চলে গেলেন, মা শয্যাশায়ী। ছোট্ট বোনটাকে তো পড়াশোনা করাতে হবে, ওর বিয়ে দিতে হবে। তাই তাই আমি চাকরির খোঁজ শুরু করলাম। বেশি দূর পড়াশোনা করিনি তো, তাই ঠিক সুবিধা করে উঠতে পারছিলাম না। সেই সময় আমাদের পাড়ার রতনদা আমাকে চাকরির লোভ দেখিয়ে কলকাতায় নিয়ে এলো। আমাকে নোংরা বাজারে বিক্রি করে দিল। কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি গঙ্গার জলের মতো পবিত্র। আমার গায়ে কেউ কোনোদিনও হাত দিতে পারেনি। ওরা আমাকে খুব অত্যাচার করেছে, খেতে দেয়নি, গায়ে ছ্যাঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, খুব মেরেছে। কিন্তু কিন্তু তাও আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো অন্যায় কাজ করিনি। আর তাই ওরা আমাকে দালালের হাত দিয়ে অন্য দেশে পাচার করে দিচ্ছিল। কিন্তু কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় না, আমি ওদেরকে মারধর শুরু করি গাড়িতে, আর গাড়ি থেকে নামিয়ে দিই। ওই গাড়ি করে আমি পালানোর চেষ্টা করছিলাম। তুমি গাড়ি চালাতে জানো?